ডিয়ার লিসনার্স, আজকে আমরা আইসা 505 এর এক্সটার্নাল কনফার্মেশন নিয়ে আলোচনা করব। মূলত এই ভিডিওর সিরিজ একটা সিরিজ টাইপের ভিডিও। এটা তৈরি করা হয়েছে আইসার বেশ কিছু ইম্পর্টেন্ট প্যারাগুলো নিয়ে। সো লেটস এনজয় দিস সেশন। প্রথমে আইসা 505 এর যে বিষয়টা আছে সেটা হলো এক্সটার্নাল কনফার্মেশন, অর্থাৎ থার্ড পার্টির কাছ থেকে এক্সটার্নাল কনফার্মেশন কিভাবে অডিটর সংগ্রহ করবে সেটাই মূলত আইসা 505 এ বলা হয়েছে। সো আইসা 505 এক্সটার্নাল কনফার্মেশন নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত এই ভিডিওতে অডিটরের দায়িত্ব কতটুকু এক্সটার্নাল কনফার্মেশন সংগ্রহের ক্ষেত্রে এবং কিভাবে অডিটর তার এক্সটার্নাল কনফার্মেশন সংগ্রহ করবে, মূলত এটা নিয়েই ওই ভিডিওটা তৈরি করা হয়েছে। যে মূলত এটাই নিয়ে মূলত আইসা 505 এর আলোচনা। সো এখানে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট প্যারা আইসা 505 এর জানবো। চলুন কন্টেন্টগুলো দেখে নিই। প্রথম কন্টেন্টগুলোতে যেটা আছে, স্কোপ অফ আইসা 505, অবজেক্টিভ অফ আইসা 505, audit approach, the confirmation procedure, demo confirmation letter, management refusal to allow the auditor to send confirmation request. সো প্রথমে যে বিষয়টা আসছে যে স্কোপ অফ দিস আইসা। সো এই স্কোপ অফ দিস আইসা মূলত অডিট এভিডেন্স সংগ্রহের ক্ষেত্রে এক্সটার্নাল কনফার্মেশন অডিটরের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। লাইক আইসা 303 অডিটর্স রেসপন্স টু অ্যাসেসরি সিরিজ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে অডিটরের যেমন দায়িত্ব আছে, তেমনিভাবে আইসা 505 এ অডিট এভিডেন্স সংগ্রহের ক্ষেত্রেও অডিটরকে বেশ কিছু দায়িত্ব আছে। তো তেমনিভাবে এক্সটার্নাল কনফার্মেশনও অডিটরের একটা পার্ট, সো আসুন তারপরে যে বিষয়টা আছে অবজেক্টিভ অফ আইসা 505। মূলত এখানে অবজেক্টিভ অর্থাৎ এই আইসার কি করবে, অবজেক্টিভটা কি বলছে। প্রথম যে অবজেক্টিভ আছে, অডিটরকে এক্সটার্নাল কনফার্মেশন প্রোভাইড গাইডেন্স, একটা নির্দিষ্ট একটা গাইডেন্স দেবে, সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা দেবে যে কীভাবে এক্সটার্নাল কনফার্মেশন সংগ্রহ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হলো যে এটা অডিটরকে প্রোভাইড করবে থার্ড পার্টির এই কনফার্মেশন নিতে সহযোগিতা করবে। সেই থার্ড পার্টি হতে পারে কাস্টমার, সাপ্লায়ার, ব্যাংকার, বায়ার, টু সাপোর্ট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসারশন মেড বাই দ্য ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্ট যে অ্যাসারশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে অ্যাসারশন ব্যবহার করেছে সেটার কনফার্মেশনের জন্য থার্ড পার্টির যে কাছ থেকে কনফার্মেশন সংগ্রহের ক্ষেত্রে যে প্রসিডিউর অবলম্বন করতে হবে এটা একটা উদ্দেশ্য টু ফলো। তৃতীয় যে বিষয়টা আছে, থার্ড পার্টির এক্সটার্নাল কনফার্মেশন সংগ্রহ করতে হবে এবং এটা কিভাবে ডিজাইন করতে হবে, কিভাবে রিকোয়েস্ট সেন্ড করতে হবে এবং যদি কোনো নন কমপ্লায়েন্ট নন রেসপন্স থাকে তাহলে সেটার কতটুকু কীভাবে উত্তর দিতে হবে সে বিষয়টাও মূলত এখানে উল্লেখ করা হয়েছে। চতুর্থ যে বিষয়টা আছে প্রফেশনাল এসকেপটিজম, জানেন অডিটের একটা গুরুত্বপূর্ণ পার্ট। সো এক্সটার্নাল কনফার্মেশনের ক্ষেত্রেও অডিটর প্রফেশনাল এসকেপটিজম ব্যবহার করবে অডিট এভিডেন্স সংগ্রহের ক্ষেত্রে এবং এর যে রেজাল্ট হবে সেই রেজাল্টটাকেও সে রেসপন্সিভ হোক আর নন রেসপন্সিভ হোক সেটা ইভ্যালুয়েট করবে। আসুন অডিট অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা দেখব। অডিট অ্যাপ্রোচে মূলত আইসা 505 এর এক্সটার্নাল কনফার্মেশনের ক্ষেত্রে বেশ কিছু স্টেপের কথা বলা হয়েছে। সো প্রথমে যে বিষয়টা আছে প্ল্যানিং, অর্থাৎ এক্সটার্নাল কনফার্মেশন যে আমি সংগ্রহ করব এটা আমার প্ল্যানিং স্টেজেই আমাকে নির্ধারণ করতে হবে যে আমি কোন অ্যাকাউন্টের কোন ট্রানজ্যাকশনের কোন ব্যালেন্সের জন্য আমার এক্সটার্নাল কনফার্মেশন দরকার এবং এই এক্সটার্নাল কনফার্মেশনের জন্য কোন টাইপের কনফার্মেশন আমি ইউজ করব, সেটা পজিটিভ, নেগেটিভ অথবা ব্ল্যাঙ্ক কনফার্মেশন ইউজ করব, এটা অডিটরকে প্ল্যানিং স্টেজেই নির্ধারণ করতে হবে। সাথে সাথে অডিটরকে রিস্ক অ্যাসেস করতে হবে এবং এর পপুলেশন যে সাইজ আছে সেটাকেও কনসিডার করতে হবে এবং তারপর বেস করেই কনফার্মেশনের টাইপটা ডিফাইন করতে হবে। তারপর যে বিষয়টা আছে ডিজাইন কনফার্মেশন রিকোয়েস্ট, অর্থাৎ এই স্টেজে অডিটর আপনারা জানেন প্রত্যেকটা ক্লায়েন্টের স্পেশাল স্ট্যান্ডার্ড একটা
ডেমো ওয়ার্ক পেপার এক্সটার্নাল কনফার্মেশন লেটারের মেনটেন করে, সো সেটার এডিশন জাতীয় কাজ, অর্থাৎ ক্লায়েন্টের বেস অন ক্লায়েন্টের এক্সটার্নাল কনফার্মেশন ডাটাটাকে ওই স্ট্যান্ডার্ড ফরম্যাটে ইনপুট দেওয়াটাই বলবো এখানে ডিজাইনিং কনফার্মেশন রিকোয়েস্ট বোঝাচ্ছে। সেন্ডিং কনফার্মেশন রিকোয়েস্ট, অর্থাৎ এই বিষয়টা ইম্পর্টেন্ট, কারণ এই অংশে যে বিষয়টা আসবে সেটা হলো যে কনফার্মেশন রিকোয়েস্টটা ডিরেক্টলি অডিটর রিলেভেন্ট ক্লায়েন্টকে রিলেভেন্ট পার্টিকে সেন্ড করবে, অডিটের মাধ্যমে নয়। এবং যখনই কনফার্মেশন লেটারটা সেন্ড করা হবে সেটা রিলায়েবল সোর্স অর মেথড অফ কমিউনিকেশন ব্যবহার করবে। এরপরে যে আসে ফলো আপ অব নন রেসপন্স, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অডিটর যখন এক্সটার্নাল কনফার্মেশন থার্ড পার্টিকে পাঠাবে তখন এর রেসপন্স, নন রেসপন্স অথবা ডিলে রেসপন্স যেটা হবে সেটা অডিটরের অবশ্যই কনসিডারেশনে থাকবে। এভালুয়েট রেসপন্সটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর উপর বেস করে অডিটর ইনভেস্টিগেট করবে ডিসক্রিপেন্সি অনেক এক্সেপশন যদি থাকে সেটাকে বের করার চেষ্টা করবে। এবার যে বিষয়টা আসতেছে ডকুমেন্টিং প্রসিডিউর অ্যান্ড রেজাল্ট। ডকুমেন্টিং প্রসিডিউর বোঝাচ্ছে যে বেস অন কনফার্মেশন অর রিকোয়েস্ট রিসিভড অথবা ফলো আপ অ্যাকশন প্ল্যান, যে ফলো আপ অ্যাকশন প্ল্যান এর মাধ্যমে এর উপর বেস করে অডিটর ডকুমেন্টিং প্রসিডিউরটা কমপ্লিট করবে। এবং ফাইনালি অডিট প্রসিডিউরের ক্ষেত্রে অডিটর যে বিষয়টা মাথায় নেবে সেই বিষয়টা হলো যে অডিটরের যে অডিট এভিডেন্স সংগ্রহ করেছে, যে এক্সটার্নাল কনফার্মেশন তার দরকার ছিল, যে রেসপন্স সে পেয়েছে, যে ফিডব্যাক সে পেয়েছে এবং তার উপর বেস করে যে ডিসিশনে সে এসেছে সেটা তার অডিট রিপোর্টকে প্রভাবিত করে কিনা সেটা অডিটর কনসিডার করবে। এখানে যে আসে কনফার্মেশন প্রসিডিউরটা নিয়ে এখানে আলোচনা হবে। কনফার্মেশন প্রসিডিউরে বেশ কিছু কনফার্মেশন প্রসিডিউর আছে, তো আমরা দেখি এখানে কি কনফার্মেশন নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে এক্সটার্নাল কনফার্মেশন, পজিটিভ কনফার্মেশন, নেগেটিভ কনফার্মেশন নিয়ে আলোচনা আছে। সো এক্সটার্নাল কনফার্মেশনটা আইসা 500 অডিট এভিডেন্স এর প্যারা 118, অর্থাৎ এক্সটার্নাল কনফার্মেশন নিয়ে আইসা 500-এর আলাদা ভিডিও আছে, আপনারা সেখানে দেখে আসতে পারেন। সো এখানে এই ভিডিওতে এটা আলোচনা করা হবে না। এই ভিডিওতে মূলত পজিটিভ কনফার্মেশন এবং নেগেটিভ কনফার্মেশন নিয়ে আলোচনা করা হবে। পজিটিভ কনফার্মেশনটা কি? পজিটিভ কনফার্মেশন নিয়ে যদি বলতে হয়, যদি রিস্ক অফ ম্যাটেরিয়াল স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্টে যদি বেশি থাকে বলে অডিটর বিলিভ করে, তাহলেই পজিটিভ কনফার্মেশন লেটারটা ইস্যু করা হবে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, পজিটিভ কনফার্মেশনটাই অনেকটা মোর রিলায়েবল টাইপ অফ অডিট এভিডেন্স দেন নেগেটিভ কনফার্মেশন অর আদার কনফার্মেশন, কারণ এখানে এখানে ডিটেল বর্ণনা, বিস্তারিত ব্যাখ্যা থাকে। সো পজিটিভ কনফার্মেশনের যে বিষয়টা বললাম, যদি অডিটর বিলিভ করে যে রিস্ক অফ ম্যাটেরিয়াল স্টেটমেন্ট পরিমাণটা অত্যন্ত বেশি আছে, তাহলে পজিটিভ কনফার্মেশন লেটার ইস্যু করতে হবে। এবং পজিটিভ কনফার্মেশন লেটারে যে বিষয়গুলো থাকে উল্লেখ করতে হয়, অর্থাৎ ক্লায়েন্টের কাছে, থার্ড পার্টির কাছে যে বিষয়গুলো জানতে চাওয়া হয়, অ্যাকাউন্টিং ব্যালেন্স, পেমেন্ট মেথড এবং অথবা পেমেন্ট মেড টু ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্ট কতটুকু পে করেছে অথবা কতটুকু রিসিভ করেছে সেটা নিয়েও এখানে পজিটিভ কনফার্মেশন লেটারে উল্লেখ থাকে। সো পজিটিভ কনফার্মেশনের আর একটা টাইপ অফ কনফার্মেশন হলো ব্ল্যাঙ্ক কনফার্মেশন। মূলত ব্ল্যাঙ্ক কনফার্মেশনে যে ফিল করার জন্য একটা জায়গা থাকে ক্লায়েন্টের এবং সে থার্ড পার্টির, এবং থার্ড পার্টি সেই জায়গাটা ফিল করে দেয়। সেটা হতে পারে অ্যামাউন্ট, সেটা হতে পারে কোনো একটা নির্দিষ্ট টপিকস। সো এটা আমরা নিচে ডেমো, এর পরবর্তীতে বেশ কিছু ডেমো ওয়ার্ক পেপার আছে সেটা আমরা দেখব। এখন আসুন নেগেটিভ কনফার্মেশন। নেগেটিভ কনফার্মেশন লেটারটা কখন ইস্যু করা হবে? যখনই ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিস্ক অফ ম্যাটেরিয়াল স্টেটমেন্ট পরিমাণ যদি লো হয়, তাহলে নেগেটিভ কনফার্মেশন লেটার ইস্যু করা যায়। এখানে আর একটু বিষয় মাথায় রাখতে হবে। মনে করুন যদি আপনার টাইপ অফ
ডাটা, টাইপ অফ ডাটা এবং টেস্ট টাইপ অফ ডাটার পরিমাণ যদি বেশি থাকে, অর্থাৎ বেশি পরিমাণ আমাকে কনফার্মেশন করার দরকার হয়, বেশি টাইপের অ্যাকাউন্টসের যদি থার্ড পার্টির কনফার্মেশন দরকার হয়, সেক্ষেত্রে নেগেটিভ কনফার্মেশনটা অনেকটা সময় সাপেক্ষ। সো অনেক বেশি পরিমাণ কনফার্মেশন রিকোয়েস্টকে কনফার্ম করার জন্য নেগেটিভ কনফার্মেশনটা একটা ভালো প্রসিডিউর। সো এখানে দ্য সাপ্লায়ার রিকোয়েস্টিং কনফার্ম টু দেয়ার অ্যাকাউন্ট, যেখানেও অ্যাকাউন্ট ব্যালেন্স নিয়ে সাপ্লায়ার কাছে জানতে চাওয়া হয়ে থাকে। সো এখানে যে বিষয়টা আছে, সো নেগেটিভ কনফার্মেশনের মূল যে বিষয়গুলো সেটা হলো যে এখানে অডিটর যদি বিলিভ করে ম্যাটেরিয়াল স্টেটমেন্টের পরিমাণ কম এবং অথবা the population of item being confirmed is large, population অনেক বেশি পরিমাণ হয়, তাহলে অডিটর কি করবে, আইডেন্টিফাইং দ্য ইন্ডিভিজুয়াল, confirming the accuracy of data and testing the effectiveness of the new product or service. So কোনো প্রোডাক্ট অর সার্ভিসের টেস্টিংয়ের ক্ষেত্রে নেগেটিভ কনফার্মেশন আমরা ইস্যু করতে পারি। আইডেন্টিফাইং দ্য আইডেন্টি অফ দ্য ইন্ডিভিজুয়াল, কোনো ইন্ডিভিজুয়ালকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে, কনফার্মিং দ্য অ্যাকুরেসি অফ ডাটা, ডাটার অ্যাকুরেসির ক্ষেত্রেও আমরা কনফার্মেশন লেটার ইস্যু করতে পারি। সো আসেন ডেমো কনফার্মেশন লেটার। এখানে আমরা প্র্যাকটিক্যাল লাইফে যে সকল ডেমো কনফার্মেশন লেটার ইউজ করি সেগুলো আমরা এখানে দেখাবো। মূলত আমি যেটা করেছি, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বেশ কিছু কনফার্মেশন লেটার ইউজ করেছি। সো কোনো ক্রমে যদি কারোর কোনো ফার্মের কিংবা কোনো ব্যক্তির কনফার্মেশন লেটারের সাথে মিলে যায়, সেটা অনেকটা অপ্রত্যাশিত হবে। সো এখানে আসেন যে পজিটিভ কনফার্মেশন লেটারের যে বিষয়টা রেখেছি সেটা হলো যে প্রথমে যেটা থাকবে লেটার হেড থাকবে, অর্থাৎ পজিটিভ কনফার্মেশন লেটারটা আপনি তার অডিটরের লেটার হেডে প্যাডে প্রিন্ট দেবে এবং ম্যানেজমেন্টে অর্থাৎ যে থার্ড পার্টির কাছে আমি কনফার্মেশন লেটার পাঠাচ্ছি তার সংশ্লিষ্ট রেসপন্সিবল পার্টিকে উল্লেখ করবে, ক্লায়েন্ট নেম অফ কাস্টমারের নাম উল্লেখ করবে, তারিখ উল্লেখ করবে এবং সাথে সাথে এখানে যে বিষয়টা আমি এখানে একটা ব্যাংকের কনফার্মেশন লেটারের কথা উল্লেখ করেছি। সো আপনি যদি কোনো ক্লায়েন্টের ব্যাংকের ইনফরমেশন জানতে চান তাহলে সংশ্লিষ্ট ব্যাংকে বলুন যে আপনার ব্যাংকের কতগুলো অ্যাকাউন্ট আছে সেটার ইনফরমেশান জানতে চান। আপনি যদি বলেন যে ড্রাফট ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যে অ্যাকাউন্ট নাম্বারগুলো এক্সট্র্যাক্ট করে যদি উল্লেখ করে দেন যে এই ক্লায়েন্টের এই ইনফরমেশান, এই অ্যাকাউন্ট নাম্বারগুলো সম্পর্কে জানতে চাই, ডেটা পেতে চাই, তাহলে কিন্তু স্কোপ লিমিটেশন হয়ে যাবে। সো স্কোপ লিমিটেশন যাতে না হয় এই জন্য অডিটর কী করবে, অডিটর পূর্ণাঙ্গ রূপে ইনফরমেশান চাবে। সেটা হলো লিস্ট অফ অল অ্যাকাউন্ট, ক্রেডিট, লোন, এফডিআর, শর্ট টার্ম ডিপোজিট, শর্ট টার্ম ওভারড্রাফট, এরকমভাবে চাবে। সাথে সাথে উল্লেখ করে দেবে যে অ্যাকাউন্ট টাইপ কী আছে, কারেন্সি অফ ট্রানজ্যাকশান, ক্লোজিং ব্যালেন্স কী আছে, ইন্টারেস্ট কী আছে। সো এর মাধ্যমে কিন্তু ওয়েল স্পেসিফাই হচ্ছে, স্কোপ কিন্তু লিমিটেশন হচ্ছে না। নেক্সট যে বিষয়টা আছে সেটা হলো ব্ল্যাঙ্ক কনফার্মেশন লেটার। মূলত পজিটিভ কনফার্মেশনের অন্যতম একটা রূপ হলো ব্ল্যাঙ্ক কনফার্মেশন লেটার। ব্ল্যাঙ্ক কনফার্মেশন লেটারে ব্ল্যাঙ্ক কনফার্মেশন লেটারের উল্লেখযোগ্য যে বিষয়টা হলো এখানে দেখেন যে বিষয়টা আমি জানতে চাইছি সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়ে থাকে, অর্থাৎ ক্লায়েন্টকে জানতে চাওয়া হয় যে আপনি এই অংশটাই আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স সম্পর্কে আমাকে জানান অথবা আউটস্ট্যান্ডিং লিটিগেশন কতটুকু আছে, কন্টিনজেন্ট লায়াবিলিটি কী আছে সেটা সম্পর্কে আমার জানান। এবং তারপরে জানানো হয় যে আপনি যদি এক্ষেত্রে দ্বিমত পোষণ করেন তাহলে আপনি তার ব্যাখ্যা এখানে নিচে উল্লেখ করুন। সো এটা একটা ট্রিকি পয়েন্ট, কিন্তু কনফার্মেশন নেওয়ার ক্ষেত্রে রেসপন্সটা খুবই কম, কারণ
থার্ড পার্টির অতটা রেসপন্সিভ হয় বলে সচরাচর দেখা যায় না। নেগেটিভ কনফার্মেশনের ফরম্যাট এখানে দেখেন, নেগেটিভ কনফার্মেশনটা বেসিক যে বিষয় সেটা হলো যে এখানে সরাসরি উল্লেখ করে দেওয়া হয় যে এই ক্লায়েন্টের এই ব্যালেন্স আছে, আপনি এগ্রি করেন অথবা না। যদি আপনি ইফ দ্য ব্যালেন্স প্রোভাইড ইন দিস লেটার ইজ কারেক্ট প্লিজ ডু নট রেসপন্ড টু দিস রিকোয়েস্ট। যদি এই ব্যালেন্সটা আমি যেটা দেখাইছি সেটা যদি কারেক্ট হয় আপনি কোনো রেসপন্স করার দরকার নাই। যদি ব্যালেন্সের ডিসএগ্রি করেন তাহলে আপনি আমাদেরকে জানান। সো এটাই হলো নেগেটিভ কনফার্মেশন রিকোয়েস্ট। এবার আসবো রিফিউজাল টু অ্যালাউ, ম্যানেজমেন্ট রিফিউজ টু অ্যালাউ দ্য অডিটর টু সেন্ড এ কনফার্মেশন রিকোয়েস্ট। যদি ম্যানেজমেন্ট রিফিউজ করে অডিটরকে থার্ড পার্টির কাছে কনফার্মেশনের রিকোয়েস্ট পাঠাতে, তাহলে অডিটর কি করবে? প্রথম যে বিষয় হলো ইনকোয়ারি অ্যাজ টু দ্য ম্যানেজমেন্ট রিজন ফর দ্য রিফিউজাল অ্যান্ড সিক অডিট এভিডেন্স অ্যাজ টু ওয়েদার ভ্যালিডিটি আর রিজনেবলনেস। সো প্রথমে যে অডিটর যেটা করবে, এটার রিফিউজালের কারণ কি সেটা অডিটর তদন্ত করবে। evaluate the implication of management refusal on the auditor assessment of the evaluate risk matrix। এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট যেটা রিফিউজাল করছে এর ক্ষেত্রে রিস্ক ম্যাট্রিক্স স্টেটমেন্টের পরিমাণ কি হতে পারে, কতটুকু ইনফ্লুয়েন্স করবে, সেখানে কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস আছে কি না, এখানে নেচার অফ টাইমিং এবং এক্সটেন্ট অফ অডিট প্রসিডিউর কোনো বিষয় জড়িত কিনা সেটাও অডিটর চিন্তা করবে। এবং নেক্সট যে বিষয়টা, অ্যাটলিস্ট অডিটর কী করবে, পারফর্ম অল্টারনেটিভ অডিট প্রসিডিউর টু ডিজাইন টু অবটেন রিলেভেন্ট অ্যান্ড রিলায়েবল অডিট এভিডেন্স। অর্থাৎ এক্ষেত্রে অ্যাটলিস্ট অডিটর যেটা করবে যে অল্টারনেটিভ অডিট প্রসিডিউরের মাধ্যমে ব্যালেন্স কনফার্মেশনের চেষ্টা করবে। সেটা হতে পারে ধরুন 30 জুন কোনো একটা সালের যে আপনি ব্যালেন্স কনফার্ম করবেন। সো আপনি যে পিরিয়ডে আসেন ওখান থেকে যতটুকু রিসিভ ওই সংশ্লিষ্ট থার্ড পার্টির যতটুকু রিসিভ পেমেন্ট আছে, আপনি যে পিরিয়ডে আসেন সেই পিরিয়ডে যতটুকু যে ব্যালেন্স দেওয়া হয়েছে তার থেকে যতটুকু রিসিভ পেমেন্ট আছে সেটা প্লাস মাইনাস করে দেখবেন যে আপনার কাট অফ ডেটের ভিতরে সেই ব্যালেন্সে পৌঁছায় কিনা। যদি পৌঁছায় তাহলে তো ব্যালেন্স ঠিক আছে। এটাই। এবার হলো যে বিষয়টা আছে রিজনেবলনেস অফ ম্যানেজমেন্ট রিফিউজাল। ম্যানেজমেন্ট রিফিউজালের যদি রিফিউজ করে তাহলে অডিটরের করণীয় কি, অডিটর কি করতে, কেন রিফিউজাল করতেছে। রিফিউজাল বাই ম্যানেজমেন্ট টু অ্যালাউ দ্য অডিটর টু সেন্ড এ কনফার্মেশন রিকোয়েস্ট ইজ এ লিমিটেশন অফ দ্য অডিট এভিডেন্স। এটা একটা অডিট এভিডেন্সের একটা লিমিটেশন। সো যদি ম্যানেজমেন্ট রিফিউজ করে এটা কিন্তু একটা লিমিটেশন হয়ে দাঁড়াচ্ছে অডিট অবটেনের ক্ষেত্রে। সো আপনারা জানেন যদি সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স সংগ্রহ করতে অডিটর ব্যর্থ হয় তাহলে কিন্তু সেটা আনকোয়ালিফাই হয় না। সো এক্ষেত্রে কিন্তু অডিট রিপোর্টের একটা কমপ্লেক্সিটি থেকে যায়। সো ম্যানেজমেন্টের রিফিউজালের অন্যতম যে কারণ হতে পারে সেটা কারণ হতে পারে যে অ্যাটেম্পিং টু ডিনাই দ্য অডিটর টু অ্যাক্সেস দ্য অডিট এভিডেন্স দ্যাট মে রিভিল ফ্রড অর এরর। অর্থাৎ অডিটরকে ম্যানেজমেন্টের রিফিউজালের অন্যতম কারণ হতে পারে যে অডিটর যদি সেখানে এই বিষয়ে জানতে চায় তাহলে কোনো ফ্রড অথবা এরর রিভিল হওয়ার সম্ভাবনা থাকে। সো এটাও কিন্তু এটাও একটা অন্যতম কারণ হতে পারে যে ম্যানেজমেন্ট এই কারণে রিফিউজ করতেছে। সো এটাই মূলত আইসা 505-এর গুরুত্বপূর্ণ যে প্যারাগুলো আছে, এর সাথে সাথে বেশ কিছু প্র্যাকটিক্যাল লাইফের যেগুলো ব্যবহার হয় সেইগুলো নিয়েই মূলত এই ভিডিওটা তৈরি করা হয়েছে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা মেসেজ অপশনে লিখতে পারেন। সো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।